গুড মর্নিং ফ্রম রক হিল ভ্যালি রিসর্ট। কোথায়? ভৈরবকুণ্ড। তো তোমরা সবাই জানো যে ভৈরবকুণ্ডতে কালকে আমরা পৌঁছেছি, সন্ধ্যাবেলায় পৌঁছেছি, এই 5টা নাগাদ আমরা এখানে পৌঁছেছি প্রায় 385 কিলোমিটার মতন রাইড করে। মাঝখানটা একটুখানি খুব বাজে অবস্থা ছিল, সেই জায়গাটাও তোমাদেরকে দেখিয়েছি। দেখেছো যে কি বাজে অবস্থা ছিল, সিচুয়েশানটা খুবই খারাপ ছিল, জুতো ফুতো পুরো একদম নোংরা হয়ে গেছিলো। তো সেই সিচুয়েশান ওভারকাম করে আলটিমেটলি ভৈরবকুণ্ডতে 5টার মধ্যে আমরা পৌঁছে গেছি। প্ল্যানিংও ছিল যে 5টার মধ্যে এখানে যাতে পৌঁছে যেতে পারি, যাতে কি সন্ধে হওয়ার আগে এই সব জায়গাগুলো যাতে আমরা পেরিয়ে চলে এসে রিসর্টে ঢুকে যেতে পারি। তো এইরকমই সিচুয়েশানটা আমরা প্ল্যান করে এসেছি এবং সেইভাবেই আমরা করতেও পেরেছি। চারপাশটা দেখাচ্ছি, দেখো চারপাশটা কিন্তু খুবই সুন্দর। ছোট ছোট পাহাড় রয়েছে, কটেজগুলো এখানে যেগুলো রয়েছে খুবই সুন্দর রয়েছে, ট্রি হাউস রয়েছে, মানে এক কথায় কিন্তু অসাধারণ। হ্যাঁ, এখানে কিন্তু একটু পয়সাটা বেশি নেয়, হয়তো 1500 টাকা করে পার রুম রেন্ট নিচ্ছে ঠিকই, বাট পয়সা উসুল কিন্তু বলতে পারা যায়। খাবার দাবার কতটা ঠিক এক্স্যাক্টলি লাগছে সেটা যখন বিলটা আসবে তখনই বুঝতে পারবো, তাহলেই বলতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের ডিনার আমরা যেটা করেছিলাম রুটি আর তরকারি করেছিলাম, রুটি আর চিকেন অ্যাকচুয়ালি। তো তার জন্য আর ভিডিওতে সেরকম কিছু দেখাইনি। তো সেটার কি প্রাইসিং কি লাগলো না লাগলো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এখন চারপাশটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, একবার দেখো। এখানটায় কিন্তু খুব সুন্দর পরিবেশ রয়েছে চারদিকটা। রিসর্টের এই কটেজগুলোর চারপাশটা দেখো, দূরে দূরে কিন্তু হালকা একটা পাহাড়ের রেখা দেখা যাচ্ছে, আর এপাশটায় ফ্রন্ট ভিউতে দেখো একটা বড় পাহাড় মতন রয়েছে, আর এদিকটায় রয়েছে ট্রি হাউস, যেটা তখন বলছিলাম। এখানটায় দুটো কটেজের মাঝখানটায় আমাদের বাইক দুখানা পার্ক করা রয়েছে। তবে সকালবেলা একটা ব্যাড নিউজ, 2-1 ফোঁটা করে কিন্তু বৃষ্টিও পড়ছে, দেখাই যাচ্ছে। দেখো সিটটা কিন্তু একটু ভিজে ভিজে গেছে। এই সিচুয়েশানে এখন বুঝতে পারছি না যে কি করব, এখন কি বেরিয়ে যাব না একটু ওয়েট করব, সেটা দেখা যাক। চা খাই, তারপরে ড্রেস করে প্ল্যানিংটা ফাইনাল করব। এই হলো চারদিকে সিচুয়েশান। আজকে কিন্তু এখান থেকে আমাদের প্ল্যানিং রয়েছে দিরাং অবধি যাওয়া। দিরাংটা যাব কিন্তু একটু ঘুরে, কারণ একটু অন্য দিক থেকে যাব। মান্ডালা টপ যেটা রয়েছে সেখান থেকে যাব, শেরগাঁও মান্ডালা টপ হয়ে কিন্তু দিরাঙে পৌঁছবো। দিরাঙে অলরেডি একটা এরকমই রিসর্ট বা হোমস্টে হবে হয়তো, সেখানে ফোন করে আমরা বলে দিয়েছি, কারণ ওখানে অনেক সময় হোমস্টেগুলোতে অ্যাভেলেবিলিটির একটু অভাব থাকে, ফুল হয়ে যায়। তো তার জন্য এখন থেকে আমরা ফোন করে বলে দিয়েছি, এদিকে একটু বৃষ্টিটা কমলেই আমরা বেরিয়ে যাব বলে ভাবছি। এখান থেকে দিরাং যদি আমরা যাই তাহলে অ্যাপ্রক্সিমেটলি 185 কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে যদি দেখি। হ্যাঁ, 2-3টে রাস্তা রয়েছে ঠিকই, বাট আমরা এখন ঠিক করেছি যে আমরা মান্ডালা টপ হয়েই যাব। তো তাহলে কি হবে, মান্ডালা টপের ভিউটাও পাবো, ওখানে বেশ অনেকটা উঁচু জায়গাও রয়েছে। তো সেই পাসটা আমরা ক্রস করেই তারপরে দিরাঙে পৌঁছবো। টেম্পারেচার মান্ডালা টপে দেখাচ্ছে এখন প্রায় 1 ডিগ্রি টেম্পারেচার চলছে, 0 হয়ে যেতে পারে জানি না। ওখানে গেলে অ্যাপ্রক্সিমেটলি আমরা ফাইনালি বলতে পারবো যে কি সিচুয়েশান রয়েছে ওখানকার টেম্পারেচারের। আমরা আমাদের রিসর্ট থেকে বেরোলাম, বেরিয়ে এখানে দেখা যাচ্ছে যে 500 মিটারের মধ্যে ভুটানের বর্ডার রয়েছে। তো একবার দেখি যে ভুটানের বর্ডার অবধি যাই, যদি একটু ওখানটায় দেখতে দেয়, ঢুকতে দেয়, তাহলে ঢুকবো। তার সাথে প্ল্যানিং এরকমই আছে, ভুটান থেকে যদি ওখানে পাশেই পেট্রোল পাম্প আছে, যদি পেট্রোল পাম্প থেকে পেট্রোলটাও ভরতে পারি। অনেক কম দামে পেট্রোল পাওয়া যায় ভুটানে। আচ্ছা, এখানে ওয়েদার বলি, এখন কিন্তু ওয়েদার কিন্তু প্রচণ্ড ফগি হয়ে রয়েছে এবং মেঘলা মেঘলা হয়ে রয়েছে, এবং বৃষ্টি কিন্তু 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে। আমাদের প্ল্যানিং ছিল যে 8টার সময় বেরোবো, কিন্তু 8টার জায়গায় যেহেতু বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়ছিল তার জন্য 8:25 হয়ে গেল বেরোতে বেরোতে। তো যাই হোক, বেরিয়ে আমরা এখন একটু ভুটানের দিকে যাচ্ছি। এই ব্যাকে যে রাস্তাটা, মানে ডান দিকটায় যদি যেতাম, এই দিক দিয়ে আমাদেরকে যেতে হবে নেক্সট স্টপেজের জন্য, কারণ সামনেই রয়েছে অরুণাচল বর্ডার, ওখান থেকে করতে হবে পাস। তো যাই হোক, তার আগে আমরা একটু ভুটানের জন্য যাই, যদি দেখি যে যদি দেখতে পাই বা দেখতে যদি দেয় বা ঢুকতে যদি দেয়, পেট্রোলও যদি ভরতে পারি, সেগুলো সবই দেখাবো। তো এখানে একটা জিনিস ইনফরমেশান রয়েছে যে এখানে যদি আমরা এন্ট্রি করিয়ে নিই, এন্ট্রি করালে আমাদেরকে ঢুকতে দেবে, ভেতরে ঢুকতে দেবে, আমরা তেল ভরাতে যাব। हाँ, अच्छा अच्छा, क्या वोटर कार्ड लगेगा? ठीक है ये जगह पे ना, ठीक है।
তো চলে এসছে একদম ভুটান বর্ডারে। থ্যাংক ইউ ফর ভিজিটিং ইন্ডিয়া। আর এই যে রুমটা রয়েছে এখানটায় কিন্তু আমাদের এন্ট্রি করতে হয়। এন্ট্রিতে কিছুই তেমন লাগে না, ভোটার কার্ডটা লাগে, ড্রাইভিং লাইসেন্সটা লাগে, আর বাইকের আরসিটা লাগে। তবে যদি বাইকের আরসি না মানে নাম্বারটা যদি বলে দিতে পারা যায় তাহলে বাইক এমনিই ছেড়ে দেয়, তেমন কিছু অসুবিধা হয় না। তেল ভরার জন্য এরা এখানে অ্যালাউ করে। এই যে সামনে, দিস ইজ ভুটান। তো ভুটানের এই গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম। ঢুকে এই যে ডান দিকের অফিসটা রয়েছে এখানে আমাদেরকে দেখাতে হলো ড্রাইভিং লাইসেন্স আর ভোটার কার্ড। তার এগেনস্টে আমাদের জন্য একটা নাম্বার ইস্যু করে দিল। এই হলো তার কাগজটা, এই পার্চিতে এই নাম্বারটা ইস্যু করে দিল, যেটা আমাদের তেল ভরানো হয়ে গেলে গেটে আবার দেখিয়ে তখন বেরোতে হবে। সেম টু সেম ইন্ডিয়ার যে বর্ডার রয়েছে সেখানেও কিন্তু আমাদের একটা নাম্বার দিয়ে দিয়েছে। তো সেই নাম্বারটা দেখিয়ে কিন্তু বলে আমাদেরকে কিন্তু এন্ট্রি আউট করতে হবে। তো সামনেই রয়েছে ভুটানের পেট্রোল পাম্প, তো সেখানে গিয়ে আমরা এখন পেট্রোল ভরবো। তো ঢুকে গেছি ভুটানের পেট্রোল পাম্প, ভারত পেট্রোলিয়াম। এখানে রেট রয়েছে 73.83। ইন্ডিয়ান कैश से हो जाएगा ना। এই হলো পেট্রোল পাম্প ভুটানের। আর আমাদের এই গেট দিয়ে বেরোতে হবে, এটা ভুটানের গেট, ইন্ডিয়ার গেট রয়েছে ওই দিকটায়। চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। তার আগে একটা কথা বলে দিই, এই যে দূরের পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ের রেঞ্জটা, এটা কিন্তু পুরো ভুটানের। একটা আলাদা এক্সপিরিয়েন্স কিন্তু, অন্য একটা দেশেও কিন্তু ঢুকে গেলাম, একটু হলেও ভুটানের টাচ তো নিয়ে গেলাম। এটাই একটা এক্সট্রা অ্যাডেড অ্যাডভান্টেজ, আর কিছু না। সামনে এখন কোনো একটা অফিস রয়েছে যেখান থেকে আমাদের পাস বানাতে হবে অরুণাচলের জন্য। এখানে জিজ্ঞাসা করতে হবে, এইখানটাতেই জিজ্ঞাসা করতে হবে। সামনে পাহাড় রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু এবার পাহাড়ের মধ্যে দিয়ে আমাদের চলা শুরু হবে। এখান থেকে আমাদের এখন যেতে হবে শেরগাঁও হয়ে মান্ডালা টপ হয়ে আমরা কিন্তু পৌঁছবো আজকে দিরাং। টোটাল ডিস্টেন্স এখান থেকে রয়েছে 185 কিলোমিটার। বাট কনফিউজড হো না, 185 কিলোমিটার মানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। 6 থেকে 7 ঘন্টা লেগে যাবে, কারণ পুরোটাই কিন্তু পাহাড়ের বাঁক দিয়ে আমাদেরকে উঠতে হবে। হেয়ারপিন ক্লিপ রয়েছে পুরো একদম, কিন্তু সেইভাবে আমাদেরকে উঠতে হবে বলে কিন্তু রাস্তাটাও কিন্তু একটু চ্যালেঞ্জিং হতে চলেছে। তো তার জন্য আমাদেরকে প্রায় 6-7 ঘন্টা টাইম লাগবে। এদিকে আমরা ভুটান থেকে পুরো পেট্রোল ভরিয়ে নিয়েছি, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। ফুল ট্যাঙ্ক করেছি বলে আমাদের তেল নিয়ে এখন আর চিন্তা করতে হবে না। তো কিছুটা যাওয়ার পরে আমাদেরকে ব্রেকফাস্ট নিয়ে চিন্তা করতে হবে, নিজেদের ট্যাঙ্ক ফুল করতে হবে। এদিকে কিন্তু 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, যেটা আমাদের কাছে সব থেকে বাজে জিনিস। তো এখন দেখা যাক কি অবস্থায় দাঁড়ায়। এদিকে রাস্তাও কিন্তু খুব একটা ভালো কিন্তু নেই। চলো সামনে গিয়ে আবার দেখা হচ্ছে, কোনো একটা জায়গায় গিয়ে ভালো ভিউ পেলে আমি দেখাচ্ছি। এই ব্রিজটা এন্ড করে আমাদের সামনে একটা এসসি অফিস রয়েছে, সেখান থেকে ইনার লাইন পারমিট বানাতে হবে অরুণাচলের জন্য। তো সেটার জন্যই যাচ্ছি। একটাই বাইক অ্যালাউ করেছে আমাদের দুজনের মধ্যে, তো দুজনেরটাই আমি ডকুমেন্টসটা নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে আমাদেরকে এখানে দুজনের ইনার লাইন পারমিটটা বানাতে হবে। দেখা যাক। এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো রয়েছে এটাই বলছিল আই থিঙ্ক। এই যে সামনে গেটটা রয়েছে, এখান থেকেই ঢুকতে হবে। এই তো রাস্তাও এন্ড, আর এখানে গেট রয়েছে, এখান দিয়ে ঢুকে একবার জিজ্ঞাসা করি। তো আমাদের এখন কিন্তু একটা ইনার লাইন পারমিট বানাতে হলো অরুণাচলের জন্য। এই হলো অফিস, আই থিঙ্ক এটার নাম এসসিও অফিস, এরকম কিছু একটা নাম বললো। আমি এক্স্যাক্টলি প্রোনাউন্সিয়েশনটা ঠিক বুঝতে পারছিলাম না। এসসিও অফিসই হবে হয়তো, বাট যাই হোক, একটা ব্রিজ রয়েছে সামনে, যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজটা পার হয়েই ডান দিকে এরকম একটা ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে আমাদের ইন্ডিয়ার, এখানটায় এই অফিসটা রয়েছে। এই অফিসটা থেকে কিন্তু আমাদের ইনার লাইন পারমিট বানানো হলো। ইনার লাইন পারমিটের এই কাগজটা তারা ইস্যু করছে, যেখানটায় কিন্তু ছবি লাগানো রয়েছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা পার্সনের 2টো করে ছবি লাগছে, তার সাথে লাগছে আধার কার্ড, ঠিক আছে, আর 250 টাকা করে পার পার্সন। দ্যাট মিন্স আমাদের পার পার্সন একটা করে আধার কার্ড লাগলো, অরিজিনাল, কোনো জেরক্স নয়, অরিজিনাল কাগজ দেখলো। সেটা দেখে এখানে কিন্তু নাম, বাবার নাম এবং অ্যাড্রেস, প্লাস কত দিনের জন্য, প্রায় এখানে 15 দিনের জন্য ওরা এখানে লিখে দিয়েছে। 2 হুইলার নিয়ে আমরা ঘুরবো, তো 15 দিনের জন্য 2 উইকস এখানে লিখে দিয়েছে। তো সেখানে আমাদের এই পারমিটটা বানিয়ে দিল।
তো 2 কপি ছবিও অবশ্যই লাগলো। তো তার মানে এগুলো কিন্তু আমাদেরকে ক্যারি করতে হচ্ছিল, আমরা আগে থেকে জানতাম বলে ক্যারি করেছি। তো তোমরাও কিন্তু সেভাবেই ক্যারি করো। এই পারমিটটা বানিয়ে আর 250 টাকা করে পার পার্সন, মানে দুজনে 500 টাকা লাগলো, দিয়ে আমরা এবার অরুণাচলে পুরো ঘুরতে পারবো। তবে অবশ্যই তাওয়াংয়ের পরে যখন আমরা উপরের দিকে আরও উঠবো তখন আরও একটা পারমিট বানাতে লাগবে। তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে আবার। তো ফিরে এসেছি ওই চেকপোস্টটায়। এই চেকপোস্টে কিন্তু এখন আমাদের এন্ট্রি করাতে হচ্ছে। বিট্টু ওখানে গেছে ওই অফিসটায়, ওখানে গিয়ে এন্ট্রি করাচ্ছে। ওখানে আমাদের ওই পারমিটটা যেটা বানিয়ে নিয়ে আসলাম, ওই পারমিটটা এখানে চেক করছে এবং তার সাথে ড্রাইভিং লাইসেন্স নিয়ে ওরা এখানে সমস্ত কিছু এন্ট্রি করবে, এন্ট্রি করে আমাদেরকে ছাড়বে। তো ইনার লাইন পারমিট করে এবার আমরা অরুণাচলের ভেতরে কিন্তু ঘুরতে শুরু করলাম। যেই অরুণাচলে ঢুকলাম অমনি কিন্তু পাহাড়ি রাস্তা আমাদেরকে স্বাগত জানালো। এই পাহাড়ি রাস্তার বাঁক বেয়ে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনের দিকে এগোচ্ছি শেরগাঁওয়ের দিকে। তবে এখানে একটা বাজে জিনিস হলো, সেটা হলো বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির জন্য কিন্তু রাস্তায় আমাদেরকে চালাতে খুবই প্রবলেম হচ্ছে। তো সামনে গিয়ে দেখছি সামনে মেবি হয়তো বৃষ্টি নেই, কারণ সামনে পাহাড়ের ওদিকটায় কিন্তু একটু পরিষ্কার লাগছে আকাশ। বৃষ্টি না হলেই ভালো হয়, কারণ এই ওয়েদারে গাড়ি চালিয়ে ব্লগিং করতে খুব বাজে লাগে। আই থিঙ্ক ক্যামেরার উপরে 2-1 ফোঁটা জলও পড়েছে, তার ফটোতে বা ভিডিওতে কিন্তু একটুখানি প্রবলেম হয়তো আসছে। কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর আমাদের শেরগাঁও যাওয়ার জন্য এই দিকটায় যেতে হবে, আরও উপরে উঠতে হবে। এদিকে আকাশে মেঘ ভর্তি, বৃষ্টি হয়েই চলেছে। এখন মানে খুবই প্যাথেটিক সিচুয়েশান। ব্লগিং তো কিচ্ছু করতে পারছি না। এখন দাঁড়িয়েছি এখানে একটা হোটেল রয়েছে, এখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। ব্রেকফাস্ট করে এই ওপরের দিকে উঠতে হবে আমাদেরকে। বাট বৃষ্টি সব কিছুতে পণ্ড করে দিচ্ছে, জানি না কত দূর কী থাকবে। ওয়েদার ফোরকাস্টে তো দেখাচ্ছে সামনে বৃষ্টি নেই, বাট ডোন্ট নো কী স্টেটাস অপেক্ষা করছে আমাদের জন্য। তো আজকে আমাদের ব্রেকফাস্ট হলো পুরি আর সবজি, 3টে করে পুরি আর সবজি দিয়ে বলছে 60 টাকা করে নেবে। 20 টাকা করে এই পুরি, হ্যাঁ 5 টাকার পুরি 20 টাকা। যাই হোক, পাহাড়ে এই সমস্ত হতেই পারে, পাহাড়ে বসে পুরি খাচ্ছি, মজাই আলাদা। ব্রেকফাস্ট করে তারপরে আবার বেরোবো। এরপর মারাত্মক বৃষ্টিতে ব্লগিং করা পুরো বন্ধ হয়ে গেল। বৃষ্টি আর বাজে ওয়েদারের জন্য যেহেতু আমি আর ব্লগিং করা পুরো বন্ধ করে দিয়েছি, তাই বিট্টুর কাছ থেকে ভিডিওগুলো নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি শেরগাঁও হয়ে মান্ডালা টপ যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা কীরকম সেটা দেখাচ্ছি। বাট দেখতেই পাচ্ছ চারিদিকের অবস্থা কিন্তু খুব খারাপ, পুরো কিন্তু চারদিকে কুয়াশায় ভরে গেছে। কুয়াশার থেকেও বড় কথা হলো কুয়াশা নয়, ওটা অ্যাকচুয়ালি মেঘ, পুরো মেঘে পুরো ছেয়ে রয়েছে, বৃষ্টি হচ্ছে, খুব বাজে ওয়েদার। মান্ডালা টপের সিচুয়েশন অবস্থা পুরো বরফে বরফ, আমার হাতে অলরেডি বরফ, চারপাশের এই অবস্থা। গাড়ি ফাড়িগুলো দেখো, বাপরে বাপ, বরফ পুরো পড়ছে। মান্ডালা টপ টু দিরাংয়ের রাস্তাটা দেখো কিভাবে স্নোফল হচ্ছে, এত স্নোফল হচ্ছে যে আলটিমেটলি কিন্তু কোনোভাবেই আর ব্লগিং করতে পারলাম না। তাই অ্যাট লাস্ট হোটেলে পৌঁছলাম। সকালে ব্রেকফাস্ট করার পরে এত বৃষ্টির জন্য আমরা আটকে গেলাম, এত বৃষ্টি হচ্ছে যে শেষ পর্যন্ত আর লাঞ্চ করার সময় পাইনি। তাই এখন আমরা হোটেলে এসে লাঞ্চ করব ম্যাগি। এটাই হলো আজকের লাঞ্চ। কালকে যখন ভৈরবকুণ্ড থেকে বেরোচ্ছিলাম তখন কিন্তু অল্প অল্প বৃষ্টি পড়ছিল, তো তার জন্য ভাবলাম যে না, অল্প বৃষ্টি পড়ছে তাহলে বেরিয়ে যাওয়াই ভালো, কারণ আমাদের নেক্সট যেহেতু ডেস্টিনেশনগুলো রয়েছে, বুমলা পাসে যেতে হবে, তাওয়াংয়ে যেতে হবে, দিরাংয়ে যেতে হবে, তো এই জন্য কিন্তু প্রত্যেকটা জায়গাগুলোতে যাতে আমরা ভিজিট করতে পারি তার জন্য অল্প 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে বলে সেটাকে আমরা ইগনোর করে বেরিয়ে গেছি। বাট ইগনোর করাটা কিন্তু আমাদের পক্ষে খুব চাপের হয়ে গেছে। চাপের এই জন্য হয়েছে যে যখনই আমরা অরুণাচলে ঢুকলাম, মানে তোমাদেরকে দেখলে যে আমরা অরুণাচল পর্যন্ত যতক্ষণ ঢুকেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু মোটো ব্লগিংও করতে পেরেছি, 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে যার জন্য কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। বাট অরুণাচলে ঢোকার কিছুক্ষণের মধ্যেই নামলো প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টি এবং লাস্ট 1 বছরের মধ্যে মনে হয় ওদের এখানে সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে। এরকম কন্টিনিউ নিম্নচাপের বৃষ্টি যেরকম হয় কলকাতায়, সেরকম কিন্তু বৃষ্টি হচ্ছে এখানটায়। ফলে সমস্যাটা এরকম দাঁড়ালো যে কন্টিনিউ সারাটা দিনের যে রাইড, আমরা দিরাংয়ে এসে পৌঁছেছি অ্যাপ্রক্স 4টে 4:30 নাগাদ এসে পৌঁছেছি, সারাটা দিন আমরা বৃষ্টিতে ভিজেছি।
এতটাই বৃষ্টি হচ্ছে যে জুতো টুতো সব জলে ভিজে গেছে। অবশ্যই কিন্তু ওয়াটারপ্রুফ শু রয়েছে, বাট তবুও যেহেতু রাস্তার জলগুলো রয়েছে সেগুলো ছিটে ছিটে জুতোর মধ্যে ঢুকে ওপর থেকে, মানে জুতোর ওপর দিক থেকে ঢুকে কিন্তু আলটিমেটলি জুতো পুরো ভিজিয়ে দিয়েছে। জুতো ভিজে গেছে, রেনকোট পরেছি ঠিকই, তবুও ওই রেন লাইনারে জানোই যে কি হয়, রেন লাইনার থেকে জল ঢুকে 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 ভেতরে আমাদের রাইডিং জ্যাকেটটাকে ভিজিয়েছে, তার সাথে ভেতরে যে উইন্টার লাইনার ছিল সেটাও কিন্তু পর্যন্ত ভিজেছে। তো সমস্ত কিছু ভিজে চুপচুপে হয়ে গেছে, হাতের গ্লাভস ভিজেছে, মানে যা তা অবস্থা, মানে বিচ্ছিরি অবস্থায় আমরা কিন্তু পড়েছিলাম। তারপরে আমরা দিরাঙে এসে পৌঁছেছি অ্যাপ্রক্স 4টে নাগাদ, 4টে কি 4:30 নাগাদ আমরা এসে পৌঁছেছি আমরা কোথায়, এই যে দেখতে পাচ্ছ উমালিং হোটেল। উমালিং হোটেলে কিন্তু আমরা রয়েছি কালকে ওই তখন থেকে শুরু করে আমরা এখনও রয়েছি, কারণ আজকের দিনটায় কিন্তু আমরা প্ল্যান করেছিলাম যে এখান থেকে তাওয়াং যাব, বাট তাওয়াং কিন্তু আজকে আমরা ক্যান্সেল করেছি, কারণ আজকেও কন্টিনিউ কিন্তু বৃষ্টি হচ্ছে। আজকে বৃষ্টি হচ্ছে, ওয়েদার ফোরকাস্ট বলছে আগামীকাল হয়তো ওয়েদারটা ঠিক হয়ে যাবে। তো তার জন্য আজকে আমরা তাওয়াং আর গেলাম না, কারণ যেহেতু সেলা পাস হয়ে যেতে হবে, ওখানেও টেম্পারেচার অনেকটা কম রয়েছে। প্রসঙ্গত বলে রাখি, কালকে যখন আমরা ভৈরবকুণ্ড থেকে এখানে দিরাঙে আসলাম, সেখানে আসার পথে আমরা কিন্তু মান্ডালা টপ হয়ে এসেছি। মান্ডালা টপের ভিডিওটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম এই জন্য যে ওখানে আমরা জাস্ট ক্যামেরা দিয়ে একটু তুলতে পেরেছি তার জন্য, বাট ওই সময় কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ ছিল। তো তার জন্য কিন্তু মান্ডালা টপের ভিডিও খুব একটা আমরা মানে ওই রাস্তাটার ভিডিওটা খুব একটা করতে পারিনি। তার সাথে মোটো ব্লগিং তো একদমই হয়নি, কারণ আমার যেহেতু গোপ্রোর ওয়াটারপ্রুফ কেসিং করানো নেই, তো তার জন্য কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি কোনো রকমভাবে মোটো ব্লগিং করার। রাস্তায় কিন্তু অল্প অল্প ব্ল্যাক আইজও আমরা পেয়েছি, বাট খুবই সামান্য, কারণ সামনে একটা আর্মির গাড়ি যাচ্ছিল, তার টায়ারের যে মার্কটা রয়েছে সেই মার্কের ওপর দিয়েই আমরা জেনারেলি বাইক চালিয়ে এসেছি, তো তার জন্য সেই প্রবলেমটা হয়নি। তো চলো আজকের দিনটা আমরা এরকমভাবেই রয়েছি। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের ভিউটা তোমাদেরকে দেখাবো। খুব কম 800 টাকায় কিন্তু এই উমালিং হোটেলটা আমরা পেয়েছি। তো এখানে ভেতরে কীরকম রুম রয়েছে সব ডিটেলস তোমাদেরকে দেখাচ্ছি। উমালিং হোটেলে আমরা 1 নম্বর রুমে রয়েছি, একদম ঠিক এখানটায় ব্যালকনিটা রয়েছে, এই ব্যালকনিটার ঠিক পাশে। রুমটা ঠিক এরকম, খুবই ছোট রুম, এই যে এরকম রুম। আসলে সব বৃষ্টিতে ভিজে গেছে বলে কিন্তু এইভাবে মেলা রয়েছে, কিছু করার নেই, স্টেটাসটা এরকমই হয়ে রয়েছে। এখানে ব্যালকনির দিকটাতে একটা জানলা রয়েছে, বড় পর্দা রয়েছে, আর দুজনের শোয়ার মতন এরকম বিছানাও রয়েছে, ওই একই অবস্থা এখানেও সব শুকোচ্ছে। খুব ছোট, বেশি বড় নয়, 800 টাকায় কিন্তু একদিন থাকার জন্য যথেষ্ট। আর এখানে রয়েছে ওয়াশরুমটাও ঠিকঠাক রয়েছে, একটা গিজারও রয়েছে, যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা, তো তার জন্য এখানে কিন্তু গিজারও রয়েছে। এই হলো স্টেটাস। 800 টাকায় কিন্তু এরকম রুম একদম মেন রোডের ওপরে। এই দেখো এখানে যে ব্যালকনির বাইরে ঠিক দেখা যাচ্ছে কিন্তু মেন রোড। দিরাঙে থাকার একটাই সবথেকে বড় কারণ হলো এখানের সাইট সিনটা কিন্তু দারুণ। এই পুরো শহরটা কিন্তু পাহাড়ের কোলে অবস্থিত এবং একটা ছোট্ট নদী রয়েছে, এগুলো সব দেখাবো তোমাদেরকে। এবং চারদিকটা কিন্তু দারুণ, আকাশে এখনও মেঘ রয়েছে, 1 ফোঁটা করে কিন্তু বৃষ্টিও পড়ছে। এই হলো চারদিকের ভিউ। দেখো দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, দেখো পুরো কিন্তু মেঘে ঢাকা পাহাড়, আর উপর থেকে একটা ভ্যালি কিন্তু ওপর থেকে নেমে এসেছে, পাশ দিয়ে একটা কিন্তু এখানে দেখো এই যে নদী বয়ে চলেছে, আই থিঙ্ক দেখা যাচ্ছে। আর পাহাড়গুলো দেখো দারুণ, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, দেখো অবস্থা। এই দিকের পাহাড়গুলোতেও কিন্তু পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে। এই দিকের পাহাড়টা তো দারুণ, দূরে কিন্তু লেখা দেখা যাচ্ছে আই লাভ দিরাং বলে। আর এই হলো পুরো চারদিকের ভিউটা। সামনে এই নিচটা, এই জায়গাটায় কিন্তু মেন রোডটা এদিকটা সোজা চলে গেছে তাওয়াংয়ের দিকে, সেলা পাস হয়ে তাওয়াংয়ের দিকে। উমালিং হোটেলের এনারা যারা রয়েছেন এরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে বাগান বানিয়েছেন। এদের যে ব্যালকনিটা রয়েছে এই ব্যালকনিটায় কিন্তু দারুণ দারুণ ফুলের বাগান রয়েছে, ফুলের টবগুলো লাগিয়েছে। ফুলের নাম একটাও আমি বলতে পারবো না, কারণ ফুল সম্পর্কে আমার সেরকম কোনো আইডিয়া নেই, সেগুলো কোন গাছ বা কী ফুল গাছ বা কী নাম তার, বাট দেখতে সুন্দর লাগে। ফুল যেহেতু এত সুন্দর ফুটে রয়েছে, আমার না দেখিয়ে আমি কিন্তু পারলাম না। তো দেখো একটুখানি ফুলগুলো দেখো, এরকম প্রচুর কিন্তু টব এখানে লাগানো রয়েছে।
আছে